স্বপ্নের রেলগাড়ি। আশাপূর্ণা দেবী। ভোরের সময় একটা স্বপ্ন দেখলেন পিনাকি রায়। অদ্ভুত স্বপ্ন। সময়টা ঘড়ির কাঁটার হিসেবে হয়তো ভোর নয়, শেষ রাত্রি, কিন্তু মে জুনের রাতগুলোর যেন ট্রেন ধরার তাড়া। সাত তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ে দৌড়তে শুরু করে। কাজেই 15ই জুনের এই সময়টায় ঘড়িতে মাত্র 4:15 বাজলেও আকাশের অবস্থা প্রায় ভোর। অথচ স্বপ্নটা হচ্ছে একটা ভয়ঙ্কর নিরেট নিপাট অন্ধকার রাত্রি। কিন্তু তখন যে ঘড়িতে 4:15 তা জানলেন কি করে পিনাকি রায়? স্বপ্ন দেখতে দেখতে কি ঘড়িটা দেখে নিয়েছিলেন? তা অবশ্য নয়। তবে ঘুমের ঘোরের মাঝখানে পাশের ফ্ল্যাটের জগদীশবাবুর ঘড়ির অ্যালার্মটা জানিয়ে দিয়েছিল কটা বাজলো। জগদীশবাবু ভোর রাত্রে ডন বৈঠক করেন এবং ঘড়ির কাঁটা ধরে 4:30 করেন। কাজেই 4:15 বাজার সঙ্গে সঙ্গেই পড়শিদের ঘুমের 12টা বাজিয়ে দিয়ে ওই অ্যালার্মটি বেজে ওঠে কর করাত কর কর কক। শব্দটা শোনা মাত্রই পিনাকি আহ বলে মাথার বালিশটার একটা কোণ টেনে টুনে কানের ওপর চাপা দিয়ে শব্দর হাত থেকে আত্মরক্ষা করেই ফের ঘুমিয়ে পড়েছিলেন। রোজ যেমন পড়েন, আজ ঘুমিয়ে পড়া মাত্রই সেই স্বপ্ন। পিনাকি ট্রেনে চেপে কোথায় যেন চলেছেন। রাতের ট্রেন। গাড়ির দোলায় ঘুমের মধ্যেও একটি মধুর আমেজ। অনেকের রেলগাড়িতে ঘুম আসে না। পিনাকির অফিসের শঙ্কু সরকার তো বলে রাতের গাড়ি তার কাছে বিভীষিকা। 5 বার জল খেয়ে 4 বার বাথরুমে গিয়ে 14 বার হাই তুলে কোনো মতে রাত কাবার করে বাঁচে। কিন্তু পিনাকি রায়ের রেলগাড়িতে উঠলেই ঢুলুনি, দিন দুপুরেও। তার মানে ওই গাড়ির চাকার একটানা শব্দটা একটি ছন্দের মতো মধুর আমেজ ধরিয়ে দেয়। স্বপ্নের রেলগাড়িও তাই দিচ্ছিল। হঠাৎ সেই ছন্দটা একটা গুম গুম শব্দের ধাক্কায় ভেঙে ছড়িয়ে পড়ল। ঘুম ভেঙে গেল। উঠে বসলেন পিনাকি। কিন্তু গুমগুমটা কি ধাক্কা মেরে দিয়েই থেমে গেল? মোটেই না, চলতেই থাকলো। তার সঙ্গে সঙ্গে নিকষ নিপাট অন্ধকার। স্বপ্নের মধ্যেও চাঙ্গা হলেন পিনাকি। বুঝলেন গাড়ি টানেলে ঢুকেছে, তার মানে পথে পাহাড় ফাহাড় পড়েছে। কিন্তু তারপর গাড়ি তো আর টানেল থেকে বেরোচ্ছে না, চলেছে সেই গুমগুম শব্দ আর নিকষ অন্ধকার। মানে কি? কত বড় পাহাড়, তাই অনন্তকালেও টানেল ফুরোবে না? না, ফুরোচ্ছিল না। ঘন অন্ধকারের মধ্যে রেলগাড়ির আপার বাড়তে চড়ে পিনাকি চলেছেন তো চলেছেন, চলার শেষ নেই। তার সঙ্গে গুমগুম শব্দেরও শেষ নেই। মনে হচ্ছে গাড়িটা একটা সুড়ঙ্গ পথে ঢুকে গিয়ে ক্রমেই পাতালের গভীর গহ্বরে ঢুকে যাচ্ছে। বুক ধরফর করে উঠল। পিনাকি দেখতে পাচ্ছেন তার বার্থের এই কামরায় আর 3 জন যাত্রী গভীরভাবে ঘুমোচ্ছে চাদর ঢাকা দিয়ে। চেঁচিয়ে ডাকতে চেষ্টা করলেন তাদের, গলা দিয়ে শব্দ বেরোল না। নাকি ওই গুমগুম শব্দটার জন্যে নিজের গলার আওয়াজ নিজের কানেই পৌঁছলো না? ভাবলেন, নেমে পড়ে ঠেলা মেরে তাদের জাগিয়ে বলেন, ও মশাই শুনছেন আমরা চলেছি কোথায়? রসাতলে পৌঁছে যাচ্ছি না তো? নামতে গেলেন। ঠিক তক্ষুনি বগিখানা হুড়মুড়িয়ে কোনো একটা গহ্বরে গিয়ে আছড়ে পড়ল। স্বপ্নের চোখেই চোখে সর্ষে ফুল দেখলেন পিনাকি রায়। তারপর জ্ঞান হারালেন। যখন জ্ঞান ফিরিল তখন
যে দৃশ্য দেখতে পেলেন, পিনাকি সর্বাঙ্গে সজারুর কাঁটার মতো বড় বড় কাঁটা দিয়ে উঠল। দাঁড়িয়ে আছেন পিনাকি একটা জীবনে না দেখা অজানা অচেনা জায়গায়, যেটাকে ঠিক জায়গাও বলা যায় কিনা কি জানি। বিশাল বিস্তৃত একটা ভূখণ্ড, কিন্তু সেখানে না আছে গাছপালা, না আছে একটু ঘাসও। পৃথিবী না অন্য কোনো গ্রহ কি জানে। সময়টা সকাল না সন্ধে হবার আগে তাই বা কে জানে। কেমন একটা ছায়া ছায়া আলো আঁধারি ভাব, আর সেই আলো আঁধারির মধ্যে সারা ভূখণ্ডটি জুড়ে অসংখ্য অগুন্তি কবর। হ্যাঁ, কবর। এত বড় কবরখানা জীবনে দেখেননি পিনাকি। এখানে সেখানে এলোমেলো ভাবে বসানো, ছোট বড় মাঝারি আধা মাঝারি ঢিপি ঢিপি মতো, আবার ভালোভাবে গাঁথানো হরেক রকমের কবর। কিন্তু শুধুই কি কবর? প্রত্যেকটি কবরের উপর পা ঝুলিয়ে বসে যেন কুয়াশায় গড়া এক একটি ছায়া মূর্তি। সেসব মূর্তিতেও বৈচিত্র্য, রোগা মোটা শুটকো ভোঁদা লম্বা বেঁটে পিঠকুঁজো কোলকুঁজো সোজা ঘাড় খাড়া, বুড়ো যুবক বালক শিশু মেয়ে পুরুষ, প্রতিটি কবরের উপরই এই দৃশ্য। কোনো বুড়োর লম্বা সাদা দাড়ি, কোনো মহিলার মুখে ওড়না, কারো সর্বাঙ্গ বোরখায় ঢাকা, শিশুদের মধ্যে কারো কারো গায়ে জমকালো পোশাক, কারো কারো গায়ে দিনহীন কিছু আবরণ, অনেকের আবার তাও নেই। কিরকম একটা অস্বাভাবিক জোর বাতাস যেন বইছে, যেন সমুদ্রের ধারের হাওয়া, অথচ জায়গাটা মরুভূমি তুল্য। এই বাতাসে চামড়ির মতো পাকা দাড়ির লম্বা আগাড়া উঠছে, উড়ছে ওড়নাওয়ালিদের ওড়নার কোণ, শিশুদের ঝুড়ো ঝুড়ো চুল। আশ্চর্য! ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই বসে বসে পা দোলাচ্ছে, বেশ যেন ফুর্তি ভাব। তার মানে দীর্ঘকাল যাবৎ কবরের মধ্যে দমবন্ধ হয়ে পড়ে থাকা মৃত আত্মারা বাইরে বেরিয়ে এসে মনের আনন্দে হাওয়া খাচ্ছে। হয়তো এই রকমই হয়। যাদের পুড়িয়ে উড়িয়ে দেওয়া হয় তাদের আর কোনো সুখ দুঃখ নেই, কিন্তু যাদের মাটির নিচে পুঁতে রাখা হয় তারা হয়তো এইভাবেই রাত বিরেতে মাটির নিচ থেকে বেরিয়ে এসে হাঁপ ফেলে। কিন্তু দৃশ্যটা কল্পনার অতীত। এই দৃশ্য কি পিনাকি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখলেন? তা মোটেই না, মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার। হঠাৎ মিলিয়ে গেল কুয়াশায় গড়া সেই মূর্তির ঝাঁক। পিনাকি দেখলেন তিনি সেই বিশাল কবরখানায় একা দাঁড়িয়ে আছেন, আর তার পায়ের কাছে শোয়ানো রয়েছে লম্বা একটি ডালা খোলা খালি কফিন বাক্স, যেন কারো জন্যে হৃদয় দরজা খুলে অপেক্ষা করছে। অদূরে দুটো ছায়ামূর্তি মাটি খুঁড়ছে হেঁট মুন্ডে। কার জন্যে? এখানে পিনাকি ছাড়া আর কে আছে? কেন কেন আমি কেন? চেঁচিয়ে উঠলেন পিনাকি রায়। ঘুম ভেঙে গেল নিজের চেঁচানিতেই। তাকিয়ে দেখলেন ঘর আলোয় ভরে গেছে। তিনি ঘামে ভিজে থসথসে হয়ে গেছেন, আর তার বিছানার কাছে দাঁড়িয়ে ছোট ভাইঝি লালি বলে উঠেছে, ও জেঠু, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে চেঁচাচ্ছ কেন? অ্যাঁ, কে? লালি? তুই? ঠিক তো, আমি তাহলে বেঁচে আছি? ও দিদা, দেখো গো জেঠু কি বলছে, চেঁচিয়ে ওঠে লালিও। বলছে বেঁচে নেই। ছুটে আসেন পিনাকির মা, বলে ওঠেন, ও আবার কি অলক্ষণে কথা, বেঁচে নেই আবার কি? বালাই ষাট। ঘুমের চোখ রোগড়ে নিয়ে চারিদিক তাকিয়ে চেনা পরিবেশটা দেখে ধাতস্থ হলেন পিনাকি। হেসে বললেন, আর বালাই ষাট, আর একটু হলেই কফিন বন্ধ হয়ে কবরে ঢুকে যাচ্ছিলাম। উহ, যা দারুণ বিতিকিচ্ছিরি একটা স্বপ্ন দেখছিলাম জানো, আমি যেন। মা বলে উঠলেন, থাক থাক, দুঃস্বপ্ন বলতে নেই,
বলতে হলে চুপি চুপি কোনো গাছের কানে কানে বলতে হয়। গাছের কানে কানে? হো হো করে হেসে উঠলেন পিনাকি। হাসছিস যে? রেগে উঠলেন মা। গাছের প্রাণ থাকতে পারে, আর কান থাকিলেই যত দোষ। তা বটে, যুক্তি অকাঠ্য, কিন্তু গাছকে বলে কি বুক ধরফরানি যাবে? দেখো, এখনো বুকটা ধরফর করছে, গায়ে কাঁটা, একেবারে পাতালে চলে গিয়েছিলাম, ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। মা দুঃখের গলায় বললেন, দেখলি দেখলি, এই ভোরবেলাটাতেই একটা খারাপ স্বপ্ন দেখলি। ভোরের স্বপ্ন যে সত্যি হয় রে। পিনাকি রায় হচ্ছেন গোসাইপাড়া গ্রামের সেই বিখ্যাত রায় পরিবারের ছেলে, যে রায়রা এই 3 পুরুষ যাবৎ কলকাতায় বাস করেও গোসাইপাড়ার ঐতিহ্য বহন করে চলেছেন। বাড়িতে এখনো হাঁচি টিকটিকি, শনি মঙ্গল, মঘা, অশ্লেষা, তাগা, তাবিজ, মাদুলি, কবচ, জল পড়া, তেল পড়া, ভোরের স্বপ্ন, ঈশান কোণে কাক ইত্যাদি প্রভৃতি বীর বিক্রমে বিরাজিত। পিনাকির ভাইপো ভাইঝিরাও জানে সকালবেলা এক চোখ দেখালে কিংবা নারদ নারদ বললে অবশ্যম্ভাবী ঝগড়া, কারো যাত্রাকালে পিছু ডাকায় মহা অনিষ্ট, রাতে সাপের নাম করা নিষিদ্ধ, বলতে হয় লতা, আর ছুঁচ কাঁকড়া ধোবা এদের নাম দিনে রাতে কোনো সময়ই করতে নেই, বলতে হয় সেলাই কাঠি, দশরথ, কাঁচাওয়ালা। এ ওরা সব্বাই জানে, আর মানেও সব্বাই। ভর সন্ধে হঠাৎ একটা তারা দেখে ফেললে, কিংবা ভর দুপুরে এক শালিক দেখলে কি যেন কি হয়, সে কথাও এই লালিও জানে। কিন্তু পিনাকি, তিনি এই প্রহ্লাদ কুলের দৈত্য। এখন না হয় 50-এর কাছে বয়স পৌঁছতে চলেছি, বিয়ে ফিয়ে করেননি, ভালো চাকরি বাকরি করেন, সব কিছু নস্যাৎ করতে পারেন, কিন্তু শুধু এখন নয়, সেই ছোট্টবেলা থেকেই ভূত, ভগবান, শনি, মঙ্গল সব কিছুই তাঁর কাছে বাজে কথা, গুলতাপ্পি, বোগাস। যেমন চোখা চেহারা তেমনি চোখা কথা, আর তেমনি চোখা অবিশ্বাসী। এমনকি কোথাও যেতে হলে বলেন, মা তোমার পাঁজিতে দেখো তো কবে সব থেকে যাত্রা নাস্তি, সেই তারিখে টিকিট কাটবো। তা সেই পিনাকি রায় যে ভোরের স্বপ্ন সত্যি হয় বলে বিশ্বাস করবেন এমন হতে পারে না। হাসতে লাগলেন হা হা করে। ভোরের স্বপ্ন সত্যি হয়? তাহলে তো শিগগিরই কবরে ঢুকে যাচ্ছি, কফিনও তৈরি। কিন্তু মা, এবারের ছেলে হয়ে চিতায় না উঠে কবরে নামতে যাব কেন বলো তো? সব সময় তুমি আমায় মেলেচ্ছ বলো বলেই কি আমার জন্য শ্মশানের বদলে কবরখানা? যা মুখে আসে তাই বলবি নাকি তুই? খবরদার বলছি পিনু। মা রাগ করে চলে গেলেন। হাসতে লাগলেন পিনাকি হা হা করে। মায়ের কথাটা হেসে উড়িয়ে দিলেন বটে, কিন্তু সেই স্বপ্নের দৃশ্যটা মন থেকে মুছে ফেলতে পারছেন কই। কানের মধ্যে সারাক্ষণই যেন, শুধু কানে বা কেন, বুকের মধ্যেও তো সেই গুমগুম শব্দ, সেই নিপাট অন্ধকারের মধ্যে অনন্তকাল ধরে চলে চলে পাতালে গিয়ে পড়া, সেই বিশাল কবরখানা, আর প্রতিটি কবরের ওপর পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে থাকা কুয়াশায় গড়া সেই ছায়ামূর্তিরা। এরা যেন আর মন থেকে নড়তে চাইছে না। হঠাৎ এরকম অদ্ভুত স্বপ্ন দেখতে গেলাম কেন আমি? ধেত্তারি নিকুচি করেছে। স্বপ্নের আবার কেন কি কারণ খুঁজতে গেলে বলতে হয় কাল রাত্রে মাংসটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, পেট গরম হয়েছিল। আচ্ছা, ভোরের স্বপ্ন সত্যি হয় এমন একটা অবাস্তব কথা চালু আছে কেন? নিকুচি করেছে চালুর। আমাদের এই কুসংস্কারে আচ্ছন্ন পচা বাড়িটিতে কত ভুসিমালি চলে আসছে। সত্যি হয় না কচু হয়, ঘোড়ার ডিম হয়? নিজেই প্রশ্ন, নিজেই উত্তর। যাদবপুর থেকে ডালহৌসি কমখানি তো নয়। মিনি বাসের মধ্যে একটা জানলার ধারে বসে সারা রাস্তায় এই প্রশ্নোত্তর চালাতে লাগলেন পিনাকি।
শেষ পর্যন্ত নিকুচি করেছে বলে অফিসের সামনে নেমে হাতের টিকিটখানায় কুচি কুচি করে ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়ে অফিসে ঢুকে এলেন। কিন্তু বাসের টিকিটটা যত সহজে কুচি কুচি করে রাস্তায় ফেলে দেওয়া গেল, স্বপ্নের সেই ছবিটা তেমন যাচ্ছে কই। বলেই ফেললেন শঙ্কু সরকারকে। বললেন অবশ্য হাসতে হাসতে, যেমন বলেছিলেন মায়ের কাছে। শঙ্কু সরকার কিন্তু হাসল না, খুব চিন্তিতভাবে বলল, হঠাৎ এরকম একটা স্বপ্ন দেখতে গেলেন কেন রায়দা? পিনাকি নিজের ফর্মে ফিরে এলেন, চির অভ্যস্ত নসাৎ করা ভঙ্গিতে বলে উঠলেন, হ্যাঁ, এই একটা প্রশ্নের মতো প্রশ্ন। কেন দেখতে গেলাম? স্বপ্ন জিনিসটার কেন তো আজ পর্যন্ত আবিষ্কার হয়নি হে। কি করে বলবো কেন আমি কোনো একটা রাজ সিংহাসনে বসতে যাবার বদলে কফিনে ঢুকতে যাবার স্বপ্ন দেখলাম? আপনি তো সবে হেসে ওড়ান। শঙ্কু সরকার বলল, ঠাট্টা নয়, স্বপ্নটা খুব খারাপ, তাই আবার ভোরের স্বপ্ন। এই সেরেছে, তুমিও ওই সব ভোরের স্বপ্ন মানো? তা বাঙালি গেরস্থর ছেলে মানব না? শঙ্কু সরকার বলল, স্বপ্নটা কিন্তু খুব অশুভ সূচক। আপনার বোধ হয় কোনো জ্যোতিষকে হাতটা দেখালে হতো। পিনাকি ছাদ ফাটিয়ে হেসে উঠলেন, তার আগে তোমার মাথাটাকে একবার কোনো ডাক্তারকে দেখালে ভালো হয়। পিনাকির হাসিতে আকৃষ্ট হয়ে অফিসের অন্য সহকারীরা এসে পড়ল কেউ কেউ। সকলের মুখেই একটা প্রশ্ন, কি ব্যাপার এত হাসির ঘটা? পিনাকি অনেকক্ষণ থেকে হেসে হেসে ক্লান্ত, তবুও হেসেই উঠলেন, ব্যাপার গুরুতর, নিদারুণ একখানা স্বপ্ন দেখে বসেছি। সরকারের মতে শান্তি সস্তায়ন দরকার। স্বপ্নের জন্য শান্তি সস্তায়ন? ভুরু কুঁচকে উঠল সত্যবাবুর। কেন, খুব খারাপ স্বপ্ন বুঝি? ওরে বাবা, খারাপ বলে খারাপ? সেফ কফিনে ঢুকে কবরে চলে যাচ্ছিলাম। তার মানে মানেটা সরকার বোঝাক, ওহে বোঝাও বিশদ করে। বলে পিনাকি চেয়ারের পিঠটা ঠেলে আরাম করে বসলেন। তা সরকার বিশদই বোঝালো। গল্প বলায় ওস্তাদ সে। টানেল, অনন্ত যাত্রা, পাতালে পতন এবং শেষটা সবই বলল। শুনে কিন্তু কেউ হাসল না। সত্যবাবু গার্জেনের ভঙ্গিতে বললেন, ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না রায়। হয়তো আপনার সামনে কোনো বিপদ টিপদ বা ফাঁড়া টাড়া আসছে, এটা তারই সংকেত। বড় কোনো দুর্ঘটনার আগে এরকম সংকেত টঙ্কেত আসে, কাঁচকলা আসে। পিনাকি জোর গলায় বললেন, এই সরকারকে বলে ফেলেই দেখছি মুশকিল হলো, জাস্ট একটা মজার গল্প হিসেবেই। চক্রবর্তী মাথা নেড়ে বলল, গল্পটাকে আপনি মজার বলে উড়িয়ে দিতে চাইলেও রায় মনে হচ্ছে মজার নয়। আপনি বেপরোয়া মানুষ, সবই উড়িয়ে দেন। তবে আমি বলছি এটা খুব একটা অশুভ স্বপ্ন। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার জ্যাঠামশাইয়ের ব্যাপারে নিজের চোখে দেখেছি। সহজ সুস্থ মানুষ এই ধরনের একটা দুঃস্বপ্ন দেখে 3 দিনের মধ্যেই ফিনিশ। আরে বাস, তাই নাকি? বানিয়ে বলছি না মশাই। স্বপ্ন দেখলেন যেন শ্মশানে একটা চিতা সাজানো রয়েছে। একদল সববাহী একখানা খাট ঘাড়ে করে এনে নামালো, মরাটাকে তুলে চিতায় শোয়ালো। আর সেই সময় জ্যাঠামশাই দেখতে পেলেন মরাটা আর কেউ নয়, স্বয়ং তিনি, হাওড়ার অভয় চাটুর্যে। তারপর তো বললাম। সবাই শুনছিল হাঁ করে। পিনাকি বললেন, মশাই স্বপ্নটা স্বপ্নই, মারা যাওয়াটা স্রেফ কাকতালীয়। শুভব্রত বলে উঠল, কাকতালীয় বলছেন পিনাকিদা? তাহলে আমাদের পথের পাঁচালীর বিভূতি বাড়ুজ্যের ব্যাপারটা কি? এ কাহিনী আর কার না জানা বলুন। সেই ঘাটশিলার বেলপাহাড়ি না কোথা থেকে যেন আসছিলেন, হঠাৎ দেখতে পেলেন একটা নির্জন জায়গায় গাছতলায় খাটিয়ায় একটা চাদর চাপা মরা। কৌতূহলী হয়ে চাদরটা তুলে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। মরাটা হচ্ছে তাঁরই মৃতদেহ। তা গেলেন কি না মারা তার কদিন পরেই। একেও যদি কাকতালীয় বলেন,
আলাদা কথা। পিনাকির চিরকেলে সব বিষয় অবিশ্বাসী স্বভাব সকলের হাসির খোরাক, তবু সকলেই তাকে ভালোবাসে। আর সেই জন্যেই এখন সবাই যখন তার দুঃস্বপ্নটা নিয়ে দুশ্চিন্তিত, তখনও ওই উড়িয়ে দেওয়াটা কারোরই পছন্দ হচ্ছে না, রাগ রাগ ভাব আসছে। অতএব আরও উদাহরণ। সুরেশবাবু বললেন, আমার ছেলেবেলায় সচক্ষে দেখেছি পিসি নতুন শ্বশুরবাড়ি যাবে, কদিন ধরেই কান্নাকাটি চলছে পিসির। হঠাৎ যাবার আগের দিন স্বপ্ন দেখলো খেয়া পাড়ের সময় নৌকোডুবি হয়ে জলে পড়ে ডুবে মরে যাচ্ছে। শুনে ঠাকুমা দুর্গা দুর্গা করলো, নৃসিংহ তলায় পুজো পাঠালো, পিসির আঁচলে নির্মাল্য বেঁধে দিল, তবু যা ঘটবার তাই ঘটল। তবে ডুবে মরল পিসি নয়, নতুন বিয়ের বর পিসি মশাই। উফ, সে তো আরো ডেঞ্জারাস, বলল শঙ্কু সরকার। সঙ্গে সঙ্গে জ্যোতি ব্যানার্জিও আর একটা প্রত্যক্ষদর্শীর বিবরণ পেশ করল। বক্তব্য একই, এ ধরনের দুঃস্বপ্ন হচ্ছে আসন্ন কোনো দুর্ঘটনার ইঙ্গিত। আশ্চর্য বটে। পিনাকি বললেন, আপনাদের সকলের স্টকেই কিছু না কিছু খবর, অথচ আমি অভাগা জন্মে কোনোদিন কিছুই জানলাম না। গলার স্বরে বেশ কৌতুক। ওনারা কিন্তু উত্তেজিত। আসলে আপনি সবে বোগাস বলে উড়িয়ে দেন, কান দিয়ে শোনেন না, শুনলেও বিশ্বাস করে মনে রাখেন না। তবু আপনার এই দুঃস্বপ্নটা না, খুব খারাপ লাগছে। পিনাকি একটু ফিকে হাসি হাসলেন। তাহলে বলছেন 3 দিন 3 রাত্রির মধ্যে আমিও আপনাদের স্টকের একটা কি বলে নতুন সংযোজন হয়ে যাব? আহ, কি যাতা বলছেন রায়দা! আমরা আপনার হিতৈষী বলেই বলছি, আপনার সময়টা একবার কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিলে ভালো হতো। জগতে সবই আছে, বুঝলেন? সুগ্রহ, কুগ্রহ, ভূত, ভগবান, দৈব, মিরাকেল সব। কেউ না মানলেই যে উড়ে যাবে তা তো নয়। এই যে আমাদের মুখার্জি সাহেব হোমিওপ্যাথিকে কিচ্ছু না বলে হেনস্থা করেন, তাতে কি মহামতি হ্যানিম্যানের ওই শাস্ত্রটা মিথ্যে হয়ে যাবে? আমার জানা পরিচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার আছেন। ঠিকুজি, কোষ্ঠী, জন্ম, সময়, হাতের রেখা কিছু লাগে না তাঁর, শুধু মুখ দেখেই ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বলে দিতে পারেন। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ? পিনাকিকে ছেড়ে সকলে হুমড়ে পড়ল শঙ্কু সরকারের ওপর। সাধক টাধক না গৃহী? দক্ষিণাটি বেশ মোটা বোধ হয়। দক্ষিণা নেন না? বলো কি? তবে তো যেতে হয় একবার। না মানে বিনে পয়সা বলে নয়, পেশাদার নয় বলেই এসব লোকের কাছেই বিদ্যেটা সঠিক থাকে। রবিবারে খোলা থাকে, মানে যাওয়া যায়। অবস্থা দেখে মনে হয় সকলেই যেন এ যাবৎকাল একটি খাঁটি জ্যোতিষীর অভাবে আকুল ছিল, খবর পেয়ে হন্যে হয়ে ছুটতে চায়। পিনাকি মুচকি হেসে বললেন, সরকার, তুমি তেনার এজেন্ট নও তো? সরকার আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, যা ইচ্ছে ভাবতে পারেন, তবে এত অবিশ্বাসী হওয়া ভালো নয় রায়দা, বয়স তো হচ্ছে। কে একজন বলে উঠল, কত হলো হে? পিনাকি নিজের সুঠাম কাঠামো খানির দিকে একবার গর্বিত দৃষ্টিতে তাকিয়ে নিয়ে বললেন, বলুন তো, তা কাজ করছেন তো অনেক দিন, 40 ছাড়িয়েছেন অবশ্যই। 47 ছাড়িয়েছি বলে আত্মপ্রসাদের হাসি হেসে গটগটিয়ে বেরিয়ে যান পিনাকি। বাসে যেতে যেতে ভাবছিলেন পিনাকি রায়, আমাদের দেশটা কি কুসংস্কারাচ্ছন্ন। কখন কোন ফাঁকে ভাবনার ধারাটা বদলে গেল। অস্বস্তির দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে দেখেন, লোডশেডিংয়ের দয়ায় চারিদিক গাঢ় অন্ধকার। কোন রাস্তা দিয়ে চলেছেন বোঝাই যাচ্ছে না যেন। কতক্ষণ চেপেছে বাসটায়? অনেকক্ষণ না? সে স্বপ্নের রেলগাড়িটার মতো ব্রেক ফেল করে বসেনি তো? অনন্তকাল ছুটতে ছুটতে পাতালে পৌঁছে দেবে না তো? একটা গুম গুম শব্দ উঠছে না কোথায়? শব্দটা নিজের বুকের মধ্যেই, সেটা টের পেলেন না পিনাকি।
আমি কি নেমে যাব? কিন্তু কোথায় নামবেন? পায়ের নিচে যদি গহ্বর থাকে? হঠাৎ আলো জ্বলে উঠল। পরিচিত দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। বাস ঢাকুরিয়া ব্রিজের উপর উঠেছে। চারিদিক আলো ঝলমলে। ইস, ভাগ্যিস ভাগ্যিস নেমে পড়তে যায়নি। নিজের দুর্বলতায় হাসি পেল, রাগও এলো। কিন্তু ঘটনাটা আবার ঘটল। অবিশ্বাস্য হলেও সত্যি। সেই রাত্রে, মানে রাতের শেষে, জগদীশবাবুর ঘড়ির অ্যালার্ম কোঁকর কোঁক করে ওঠবার সঙ্গে সঙ্গেই কানে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে পড়ার পর আবার সেই স্বপ্ন, সেই টানেলের মধ্যে দিয়ে অনন্ত যাত্রা, সেই গুম গুম শব্দ, নিপাট অন্ধকার। শুধু একেবারে শেষ দৃশ্যটা আর দেখতে হলো না পিনাকিকে। সেই বগিখানা হুড়মুড়িয়ে কোথায় যেন পড়ে গেল। চিৎকার করে উঠে জেগে গেলেন পিনাকি। চেঁচিয়ে কি বললেন, না না না, আমি না। আমি কেন? কেষ্ট সবে জেগে বসে হাই তুলছিল। বড় দাদাবাবুর চেঁচানি শুনে সিঁড়ির তলা থেকে উঠে এলো। কি হলো? চেঁচালেন কেন দাদাবাবু? খুনের স্বপ্ন টপ্ন দেখছিলেন বুঝি? খুন তো আজকাল জল ভাত, তাই এটাই মুখে এলো কেষ্ট। ওর ওই দাঁত বার করা মূর্তিটা দেখে রাগে হাড় জ্বলে গেল পিনাকি। জোরে বললেন, চেঁচালাম আমার ইচ্ছে, যা বেরো। কেষ্টকে না হয় ধমকে তাড়ানো গেল, কিন্তু মা, ছোট ভাই, লালি? মা পুজোর ঘরে ঢুকতে যাচ্ছিলেন, ছুটে এসে বলেন, আবার আজ এই ভোরের সময় ঘুমোতে ঘুমোতে চেঁচিয়ে উঠলি যে? ফের খারাপ স্বপ্ন? কি দেখলি? থাক থাক, দুঃস্বপ্ন বলতে নেই। কিছু তো মানিস না। বালিশের নিচে একটু ঠাকুরের নির্মাল্য রাখলে। উফ মা, থামো তো, যত সব ইয়ে। ভাই বলল, আর কিছু না, পেটে গ্যাস হচ্ছে, একটা হজমের ওষুধ টষুধ খাওয়া উচিত। রাত্রে একটু হালকা খাওয়া ভালো। আর লালি হি হি করে হেসে পড়ল, তোমায় বুঝি ভূতে পেয়েছে জেঠু? ঘুমের সময় গলা টিপে ধরে? কি কি বললি? পিনাকির বুকটা হঠাৎ যেন আইসক্রিমের মতো হিম হয়ে গেল। পিনাকির চোখের সামনে কোথা থেকে যেন গোছা গোছা কুয়াশায় গড়া পা দুলে উঠল। লালি বলল, ভূত বুঝি তোমার গলা টিপে ধরে, তাই আ করো? বলেই হি হি করতে করতে ছুটে পালালো লালি। গুম হয়ে বসে রইলেন পিনাকি। বসে থাকতে থাকতে হঠাৎ মাথার মধ্যে একটা কার্যকারণের সম্পর্ক খেলে গেল। ঠিক ঠিক, ওই জন্যেই কান চাপা দিলেই তো মাথার মধ্যে গুম গুম শব্দ ওঠে। উঠে পাশের ফ্ল্যাটের দরজায় চলে এসে ডাক দিলেন, জগদীশবাবু, জগদীশবাবু। বেরিয়ে এলেন জগদীশবাবু। পরনে এখনো জাঙ্গিয়া, দৈত্যের মতো শরীরটা খালি, গলায় ঘাম। কি ব্যাপার পিনাকি বাবু, হঠাৎ সকালে? হ্যাঁ, সকালেই আসতে হলো, পিনাকি কড়া গলায় বললেন। আপনার ওই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখাটা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, তাই নাকি? জগদীশ ওর আপাদ মস্তক একবার দেখে নিয়ে ভারী মিঠে গলায় বলেন, কেন ব্রাদার, অ্যালার্মের অপরাধ? অপরাধ পড়শির শান্তি ভঙ্গ করা। এর জন্যে পুলিশ কেস করা যায়, তা জানেন? জানতাম না, তাহলে করুন সেটা দেখি। দেখুন, ভালো হবে না বলছি। আপনার ওই শব্দর জ্বালায় আমার কান চাপা দিতে হয়, আর তা থেকে আমার আমার কি আপনার ভাই? জগদীশবাবুর স্বর আরও মোলায়েম। আমার আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে হেলথ খারাপ হয়ে যাচ্ছে। জগদীশবাবু গভীর গলায় বললেন, সে তো যাবেই যাবেই। অ্যাঁ, যাবেই? জেনে বুঝে আপনি? কি আশ্চর্য, এত ক্ষিপ্ত হচ্ছেন কেন? বলছি, জানেন তো ওই সময়টাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। ও সময় বিছানা থেকে উঠে না পড়ে বিছানায় পড়ে থাকলেই হেলথ খারাপ হয়ে যায়। উঠে পড়ে ডন বৈঠক করুন মশাই, ডন বৈঠক করুন, এই আমার মতো একখানা জাঙ্গিয়া পড়ে। বলেই পিনাকির নাকের ওপর দরজাটা বন্ধ করে দিলেন জগদীশ।
অপমানে জ্বলতে জ্বলতে চলে এলেন পিনাকি। উফ, লোকটাকে যদি গেঁটে বাঁধতে ধরে তবেই ঠিক হয়। ডন বৈঠক করা বেরিয়ে যায়। গেঁটে বাত, ঝিনঝিনে বাত, আর্থারাইটিস, সাইটিকা। কথাটা ভাবতে ভাবতেই লজ্জা পেলেন পিনাকি। ছি ছি, এ কি! তিনি তো এরকম প্রতিহিংসা পরায়ণ ছিলেন না কখনো। লালির কথাই সত্যি হচ্ছে যে, না, মানসিক দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তুচ্ছ একটা স্বপ্নের জন্যে তিনি পিনাকি রায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে গেলেন? ধ্যাত্তারি! মনটা হালকা করতে ভাবলেন, রোশো, লালিকে নিয়ে একটু মজা করা যাক। খাবার টেবিলে বসে দুধ না কি খাচ্ছিল লালি। পিনাকি হঠাৎ দারুণভাবে দাঁত খিঁচিয়ে আঙুলগুলো গিলবিলিয়ে বলে উঠলেন, হাউ মাউ খাও, মনুষ্যের গন্ধ পাও। ওমা! দুধের গ্যালাস উল্টে ফুলটে লালির চোখ বুজে চেঁচিয়ে উঠল। লালির মা বলে উঠল, এ কি দাদা, হঠাৎ আপনি ভয় দেখাচ্ছেন কেন বেচারিকে? পিনাকি হেসে উঠলেন হা হা করে। কেন, তোমার মেয়ে যে তখন বলল জেঠু তোমায় ফুতে পেয়েছে, তাই একটু প্লে করে দেখাতে এলাম। তার ছিঁচকাঁদনে কিনা এক গ্লাস দুধই নষ্ট করলো। না, এদের দিয়ে দেশের কিচ্ছু হবে না। চলে গেলেন হাসতে হাসতে। টের পেলেন না পিছনে দুজোড়া আতঙ্কগ্রস্ত চোখ তাকে কিভাবে দেখছে। বেশ খোশ মেজাজেই নাইলেন, খেলেন, অফিস গেলেন। অফিসে এসে হাসতে হাসতে বলে উঠলেন, আবার আবার সেই কামান গর্জন। কি ব্যাপার তার মানে? মানে আবার আজ তোমাদের সেই কি বলে ভোরের স্বপ্ন? তাই নাকি? আজ আবার কি? পিনাকি অবহেলায় বলেন, নতুন কিছু না, সেম এক্সপেরিয়েন্স। সেই রাতের রেলগাড়ি, সেই অন্ধকার টানেল, সেই। শঙ্কু সরকার, চক্রবর্তী, শুভব্রত একযোগে আঁতকে উঠল। বলছেন কি রায়দা, এরপরও আপনি নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন? হাত ফাত একটু দেখবেন না? পরপর দুদিন একই দুঃস্বপ্ন, এ কখনো হয়? পিনাকি এদের হইচইতে একটু ফিকে মেরে গিয়ে বলেন, কেন হবে না? আমি তো স্কুলে পরীক্ষার সময় রোজ রোজ স্বপ্ন দেখতাম, পেন্সিল পাচ্ছি না, খাতা পাচ্ছি না, জামা টামা খুঁজে পাচ্ছি না, স্কুলে যাওয়া হচ্ছে না। ওরা বলল, আহা, সে আলাদা কথা, ছেলে বয়সের টেনশন, কিন্তু এখন হঠাৎ কি জন্যে? না রায়দা, আপনি একবার চলুন আমার সঙ্গে, আমার এই রিকোয়েস্টটা রাখুন। আজই চলুন না, সকাল করে বেরিয়ে। কি মুশকিল, কোথায়, কত দূরে? এই তো হাওড়ায়, পয়সা কড়ি লাগবে না, কোনো ইয়ে নেই, শুধু একবার গিয়ে বসা। একটা লোক পিনাকির ভালোর জন্য অত কাকুতি মিনতি করছে, আর কত না না করা যায়। 7 জন্মে এসব করেন না পিনাকি। মনে সুখ পাচ্ছিলেন না। জ্যোতিষীর ঘরে ঢুকে গিয়ে মনটা আরও বেজার হয়ে গেল। ছোট ঘর, তার মাঝখানে একখানা বড় চৌকিতে শঙ্কর সেই ভূত ভবিষ্যৎ জ্ঞাত জ্যোতিষী বসে, কপালে ইয়া বড় সিঁদুরের টিপ, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, বেশ তক্তপক্ত শরীর, কিন্তু চুল পাকা আর মুখে যাত্রা দলের নারদের মতো ইয়া লম্বা এক পাকা দাড়ি। পিনাকির মনে হলো লোকটা নিজের মহিমা বাড়াতে নকল চুল দাড়ি লাগায়নি তো। কেন মনে হলো কে জানে। ঘরের মধ্যে এক দঙ্গল লোক, দেওয়াল ধারে দুখানা লম্বা বেঞ্চ পাতা, তার উপর বসে আছে সবাই পা ঝুলিয়ে ঝুলিয়ে। নানা ধরনের লোক, নানা বয়সের মেয়ে পুরুষ, প্যান্ট, ধুতি, শাড়ি, ঘাগরা সব রকম, বসে আছে বোকার মতো। এদের সঙ্গে পিনাকি। দারুণ খারাপ লাগলো, গলা নামিয়ে হলেও বলে ফেললেন, সরকার, এ কোথায় নিয়ে এলে আমায়? ধ্যাৎ। আর ঠিক সেই সময় জ্যোতিষার্ণব জ্যোতিষরত্ননিধি শ্রী শর্মা চোখ তুলেন, আর পিনাকিকে দেখে যেন শিউরে উঠলেন।
অতঃপর নিষ্পলকে পিনাকিকে একবার দেখে নিয়ে সরকারের দিকে তাকিয়ে ভারী ভরাট গলায় বললেন, এ কাকে নিয়ে এলে বাবা? শঙ্কু সরকার হাত জড়ো করে বলল, এই যে আমার অফিসের একজন অফিসার ঠাকুর মশাই, অতি সজ্জন ব্যক্তি, নাম পিনাকি রায়। ঠাকুর মশাই হাত তুলে অদ্ভুত অমোঘ একটি গলায় বলে উঠলেন, থাক থাক, এখন আর এসব পরিচয় অর্থহীন। সরকার হতভম্ব হয়ে বলল, কেন? ঠাকুর মশাই আর একবার পিনাকির দিকে, ইনি তো আর নেই বাবা, গত হয়েছেন, মনে হচ্ছে আকস্মিক কোনো দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত হয়েছেন? সরকার বসে পড়ে। ঠাকুর মশাই, কি কি বলছেন? ঠাকুর মশাই নিমিলিত নেত্রে বললেন, যা বলছি ঠিকই বলছি বাবা, তবে ইনি সেটা এখনো টের পাননি। পিনাকি চেঁচিয়ে বলে উঠতে গেলেন, সরকার, তুমি কি আমায় একটা পাগলের পাল্লায় এনে ফেললে? কিন্তু বলা হলো না। হঠাৎ একটা দমকা বাতাস এসে ঘরের জানলা দরজাগুলো হুটপাট করে খুলে দিল। সেই বাতাসে জ্যোতিষরাজের লম্বা পাকা দাড়ির আগাটা দুলে উঠল, আর ধুলোর ঝাপটায় চোখে ঝাপসা দেখে চৌকির কোণে বসে পড়লেন। আর দেখতে পেলেন চৌকির ওপরে বেঞ্চ থেকে ঝুলে আছে সারি সারি পা, ঝুলছে, দুলছে, নড়ছে। আর কেউ হলে হয়তো অজ্ঞান ফজ্ঞানী হয়ে যেত, তবে পিনাকি রায় তা হলেন না, শুধু একটু ঝিম মেরে গেলেন। আর তার মধ্যেই শুনতে পেলেন শঙ্কু সরকারের ব্যাকুল কণ্ঠ, ট্রেন অ্যাক্সিডেন্টে ঠাকুরমশাই? সেই ভরাট গলায় উত্তর, তাই মনে হচ্ছে। কবে বলুন তো? মঙ্গলবার শেষ রাত্রে কি? হয়, এরকম হয়। খুব আকস্মিক মৃত্যু টিত্যুতে আত্মা খেয়াল করতে পারে না তার দেহান্ত হয়েছে, তাই পুরনো দেহটা ছেড়ে যেতে ভুলে যায়। তাহলে? সরকারের কাঁপা কাঁপা গলার প্রশ্নে জ্যোতিষরাজ কিন্তু হা হা করে হেসে ওঠেন। তাহলে আর কি, হা হা হা, যতদিন না খেয়ালে আসে যেমন আছেন থাকুন, খান দান অফিস করুন, যেমন তোমাদের গিয়ে রিটায়ারের পরও এক্সটেনশন চলে, হা হা হা। পিনাকি যখন ঝিম মারা থেকে উঠে দাঁড়ালেন, জ্যোতিষার্ণব আলতো গলায় বললেন, সংসারে কে কে আছে বাবা? অবশ্য এখন আর কে বা কার, কি বা সংসার। পিনাকি কোনো কথা না বলে ঘাড় গুঁজে বেরিয়ে এলেন। কিন্তু কে বেরিয়ে এলো? সে কি সেই পিনাকি রায়? স্বাস্থ্যের গর্বে গর্বিত, বেঁচে থাকার আনন্দে জলজলে আয়রন অ্যান্ড স্টিলের অফিসার মিস্টার পি.কে. রায় বেরিয়ে আসছেন, কোনো দিকে না তাকিয়ে। একটু দূর থেকে শঙ্কু সরকার চোরের মতো গলায় বলল, আমার এদিকে একটু কাজ ছিল, আপনি একা চলে যেতে পারবেন তো? পিনাকি হঠাৎ খিঁচিয়ে উঠে বলেন, কেন হে, তুমি বুঝি রোজ আমায় বাড়ি পৌঁছে দাও? খেয়াল করলেন সরকার ওকে রায়দা বলল না। পিনাকির মুখে দাঁত খিঁচুনি। শঙ্কু সরকার উল্টো মুখে পাই পাই করে ছুট দিল, পরশু রাত্রে আমি একটা ট্রেন অ্যাক্সিডেন্টে নিহত হয়েছি। তার মানে আমি এখন একটি মৃত আত্মা, অর্থাৎ ডাকনাম ভূত। কিন্তু ট্রেনটা চাপলাম কেন জানি না, তবে চড়েছি নির্ঘাত, আর নিহতও হয়েছি। না হলে কেন আমার কেবলই দাঁত খিঁচুতে ইচ্ছে করছে? অফিসে সবাইকে, ওই দেহেড়ে বুড়োকে হাতে পাই যদি তো, ইস, আমার যে ওদের ঘাড় মটকাতে ইচ্ছে করছে। যাক চলে, অজান্তে আমি শ্রী পিনাকি রায় ঘুমের ঘোরে কোন ফাঁকে শ্রী ভূত হয়ে গেলাম? তাহলে আমার এখন করণীয় কি? হাউ মাউ খাও, মনীষীর গন্ধ পাও। কিড়মিড় কিড়, বাসে একজন বলে উঠল, কি মশাই, দাঁত খিঁচুচ্ছেন যে? কাকে খিঁচুচ্ছেন শুনি? ঘুষি মেরে দাঁতের পাটি উড়িয়ে দিতে পারি জানেন? পিনাকি শ্বাসনিতে ভয় খেলেন না, ওই মারমুখীর দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলেন। একটা ভূতকে শাসাচ্ছে দাঁতের পাটি উপরে দেবে বলে?
হুঁ। কে একজন বলল, ছেড়ে দিন মশাই, ছেড়ে দিন, বুঝতে পারছেন না ব্যাপারটা। এই সেরেছে, ব্যাপারটা তাহলে সবাই বুঝতে পেরে গেছে। চোখ কান বুজে বাড়ি থেকে মাইলখানেক আগেই সামনে স্টপেজে নেমে পড়লেন পিনাকি। হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে গেল। তাকাতে লাগলেন পায়ের কাছে। এদিক ওদিক ঠিক দেখা গেল না। রাস্তায় এত লোক, কার কায়া কার ছায়া কে ধরে। অনেকখানি হাঁটতে হয়েছে, গোটা চারেক স্টপেজ, কম তো না। যাকগে, বাড়িতে ঢুকে সেই পিনাকি বলে উঠলেন, মা দেখো তো আমার ছায়া পড়েছে কিনা। অ্যাঁ, কি বলছিস? বলছি দেখো তো দেওয়ালে আমার ছায়া পড়েছে কিনা। এ আবার কি কথার ছিরি? বলেই মা বোঁ করে ঠাকুর ঘরের মধ্যে সেঁধিয়ে গেলেন। পিনাকির ভাই সাত্তকী লালির নতুন খাতায় মলাট লাগাচ্ছিল, শুনতে পেয়ে বলে উঠল, হঠাৎ ছায়া নিয়ে কি হলো দাদা? বলছি আমার ছায়া পড়ছে নাকি পড়ছে না। জেঠু আবার ভয় দেখাচ্ছে, লালি চেঁচিয়ে ওঠে। লালি চলে আয় বলে ভাই মেয়ের হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মেরে খাতা কাগজ কাঁচি টাঁচি নিয়ে ঘরে ঢুকে গেল। রাত্রে খাবার টেবিলে পিনাকি একা, বাকি সকলে। লালি যে জেঠুর সঙ্গে খাবে বলে বসে থাকে, ওরা হঠাৎ মামার বাড়ি চলে গেছে। হঠাৎ এই রাত্রে। মা দরজার কাছে বসে মালা জপতে জপতে গুনগুন করে বললেন, বৌমা হঠাৎ জেদ ধরল বাপের বাড়ি যাবে বলে। তার মানে সবাই ধরে ফেলেছে আমি ভূত হয়ে গেছি। তবে ভূতের সঙ্গে কে থাকতে চায়? রাত্রে বিছানায় এসে পিনাকি রায় ভাবলেন, তাহলে তাহলে তো আমার উল্টো গোড়ালি করে চলতে হয়। যার যা নিয়ম চিরকাল তো শুনে এসেছি, ওরা উল্টো পায়ে হাঁটেন। খাট থেকে নেমে পড়ে প্রাণপণ চেষ্টায় পা ঘুরিয়ে ঘুরিয়ে গোড়ালি দুটোকে সামনে আনতে চেষ্টা করলেন। আসে কখনো? শৈশবের একটা বছর হামাগুড়িতে বাদ দিলেও 46টি বছর ধরে যে স্টাইলে চলে আসছেন, যে তাকে হঠাৎ বদলানো কি সোজা? যাক, হয়ে যাবে। রোজ রাত্রিরে খানিক খানিক করে চেষ্টা চালিয়ে যেতে হবে। আশ্চর্য বাবা, চিরকাল শুনে আসছি মৃত্যু ঘটা মাত্রই ওই আত্মা নাকি দেহ ছেড়ে শটকান দেয়। আর পিনাকির ভাগ্যেই কিনা সেটা শটকান দিতে ভুলে গিয়ে বুজ ভুন্ডুল হয়ে ভেতরে বসে রইল। এখন এটাকে নিয়ে করা যায় কি? মশারির মধ্যেকার মশা মাছ নয় যে পাখার বাতাস দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। পাটা মোচড়ানোর জন্যে ব্যথা করছে। একটু আয়োডেক্স লাগিয়ে শুয়ে পড়ে ভাবতে লাগলেন, ওই বেআইনিভাবে জবরদখল করে বসে থাকা আত্মাটাকে নিয়ে করা যায় কি? কিভাবে তাড়ানো যায়? গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, বিষ খেয়ে, জলে ডুবে, আবার সেই রেলগাড়ি শরণাপন্ন হয়ে মানে চাকার নিচে শুয়ে পড়ে। কিন্তু ভূতের কি মরণ আছে? কথাতেই আছে সকল দুঃখ বারবার, মরণ শুধু একবার। তবে তবে আর কিছু করার নেই। তার নিজের যখন ইচ্ছে হবে বিদায় নেবেন, ততদিন ওই এক্সটেনশনই চলুক। অফিসে তো গাদা গাদা কাজ পড়ে, যতটা উদ্ধার হয়। অতএব পিনাকি রায় অথবা তাঁর আত্মার খোলসটা মুখ ধুচ্ছে, দাড়ি কামাচ্ছে, নাইছে, ভাত খাচ্ছে, অফিস যাচ্ছে, বাড়ি ফিরে চা খাচ্ছে, আর রাত হলেই ঘরে দরজা বন্ধ করে গোড়ালি উল্টাবার প্র্যাকটিস করছে। বাড়িতে আর সবাই তো হাওয়া। মা আছেন বটে, তবে পারতপক্ষে ঠাকুর ঘর থেকে বেরোন না। নেহাত বামন ঠাকুরটা বোধ হয় ভেতরের খবর টের পায়নি, তাই ডাক্তার, বড় দাদা বাবু আপনার চা হয়েছে। বড় দাদা বাবু আপনি রাত্রিরে রুটি খাবেন না লুচি? আর অফিসে পিয়ন, দারোয়ান আর ওপরওয়ালা স্বয়ং মুখার্জি সাহেব ছাড়া কেউ ধারে কাছে ঘেঁষে না। ওরা যে ঘেঁষে আসল খবরটা জানে না বলেই। চক্রবর্তী, শুভব্রত, শঙ্কু সরকার, সত্যবাবু যাঁরা আসল খবরটা জানেন, এরা যে অফিসে আছেন তাই যেন টের পাওয়া যায়। না যাক,
অফিসের কাজ উদ্ধার হচ্ছে বীর বিক্রমে। কানাঘুষে শোনা যাচ্ছে শিগগিরই একটা বড় সড়ো প্রমোশন হবে পি.কে. রায়ের। একেই বলে কপাল, ভূত হয়েও টেক্কা। অফিসের সকলেই যখন তখন আড়ালে এই কথাতেই পঞ্চমুখ। খাটতে পারবে না কেন? লোকে কথায় বলে ভূতের মতো খাটছে, এ তো আবার মতও নয়, পুরোপুরি। অফিসে এই বাড়িতে নিয়মিত ভৌত সাধনা। এই পরিস্থিতির মাঝখানে হঠাৎ একদিন অফিসে হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। অফিসের সকালের একখানা আনন্দবাজার পত্রিকা হাতে নিয়ে পি.কে. রায়ের ঘরে সদল বলে প্রবেশ। রায়দা, কাগজ দেখেছেন আজকে? দেখেননি বোঝাই যাচ্ছে। এখন দেখুন কাণ্ড। ওহে চক্রবর্তী, পড়ো না চেঁচিয়ে চেঁচিয়ে, পড়েন চক্রবর্তী। হাওড়া কদমতলায় এক চাঞ্চল্যকর ঘটনা। এক জেল পলাতক খুনি আসামি নকল চুল দাড়ি লাগাইয়া বৃদ্ধ জ্যোতিষীর ছদ্মবেশে বহু লোককে প্রতারণা করিয়া ব্যবসা চালাইয়া আসিতেছিল। হাওড়া পুলিশ গতকাল তাহাকে গ্রেপ্তার করে। এই প্রতারক নিজের নামের সহিত জ্যোতিষশাস্ত্রের যাবতীয় উপাধি যোগ করিয়া জ্যোতিষরাজ শ্রী শর্মা বলিয়া খ্যাত ছিল। ইহার কৌশল বিনা দক্ষিণায় গণনা বলিয়া অবোধ লোকদের আকৃষ্ট করিয়া নানাবিধ ভয়াবহ ভবিষ্যতের কথা বলিয়া পরে যাগযজ্ঞের জন্য প্রভৃতি অর্থ আদায় করিত। বর্তমানে শ্রী শর্মা মহাশয় জেল হাজতে এবং তার পক্ষ কেসদারি পুলিশের জিম্মায়। তার মানে লোকটা ভণ্ড? হৈ হৈ করে ওঠেন সত্যবাবু। ভণ্ড বলে ভণ্ড, পয়লা নম্বরের জোচ্চোর, ধাপ্পাবাজ, বোগাস। তবে এও বলি মশাই, আপনি একটা চিরকেলে ভূত ভগবানে অবিশ্বাসী লোক হয়েও ফট করে কি বলে বিশ্বাস করে বসলেন স্বপ্নের রেলগাড়ির অ্যাক্সিডেন্টও নিহত হওয়া যায়? বটে। পিনাকি দাঁড়িয়ে উঠে টেবিলে দুটো প্রচণ্ড ঘুষি বসিয়ে পিওর ভূতের ভঙ্গিতে দাঁত খিঁচিয়ে বলে ওঠেন, ওহ, ফট করে কেন? সব্বাই মিলে জ্যাঠামশাই দেখাননি? পিসিমা দেখাননি? বিভূতি বাড়ুজ্যে দেখাননি? ভোরের স্বপ্নের মহাশক্তি দেখাননি? আর এখন জ্যান্ত ভূতের ছোঁয়াচ বাঁচিয়ে বাঁচিয়ে রাম নাম জপে জপে অফিস করেছিলেন না, এ স্বপ্নের রেলগাড়ি দেখাতে এসেছেন। এখন সব বোগাস, ভূতের কাছে মামদোবাজি। ছাড়ুন ওসব। বহু সাধনায় গোড়ালি দুটোকে 10 আনা 6 আনা করে এনেছি। পুরো 16 আনা না করে ছাড়বো ভেবেছেন? করে ছাড়বো। আর তখন এই আপনাদের এক একটিকে ধরে তুলে নিয়ে ঘাড় মটকাবো, বুঝলেন? সব আগে ওই সরকারটাকে। আরে পালাচ্ছে দেখো, হা 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 হা। এ কি সবাই ছুট মারছেন যে? হা হা হা। সব বোগাস যদি হতো, হা 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 হা। ছুটছে দেখো, কিন্তু ছুটবে না। এ হাসি মানসিক না ভৌতিক? হঠাৎ বসে পড়লেন পিনাকি। হাসি শুনে খটকা লাগছে তার নিজেরও। মহা ফাঁপড়ে পড়ে যাচ্ছেন। জ্যোতিষরাজ জেল হাজতে, তাঁর চুলদাড়ি পুলিশের জিম্মায়। এসব জেনেও কেন স্বপ্নের রেলগাড়িটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারছেন না? কেন ঠিক ঠাহর করতে পারছেন না তিনি সেই আদি ও অকৃত্রিম পিনাকি রায়, তাঁর চলে যেতে ভুলে যাওয়া আত্মার খোলসটা?